বউভাত শেষ, বাড়িও ফাঁকা। স্যুটকোট পরা অয়ন একটু তাড়াহুড়ো করল সবেতে। যেহেতু আগেই সবকিছু বুক করে রাখা, বাড়ির কারো গাইগুয়েরও কোনো সুযোগ নেই। মেহমানরা খেয়ে দিয়ে বিদায় নিয়ে যাওয়ার পরপরই ইউসাকে তৈরি হতে ঘরে পাঠিয়ে দিল ও। রিসিপশনের খুব ভারী শাড়ি গহনা সাজ তুলে ফ্লাইটের জন্যে প্রস্তুতি নিতে যাতে দেরি না হয়। অয়ন ফিরল সব সামলে। সন্ধে নেমেছে তখন। ভেবেছিল ইউসা হয়তো তৈরি, কিন্তু তাজ্জব হলো রুমে এসে মেয়েটা শাড়ি পরেছে। শাড়ি পরে ফ্লাইটে উঠবে? অয়ন চসূচক শব্দ করে বলল, আবার শাড়ি? এজন্য তোকে আগে আগে তৈরি হতে পাঠালাম? ইউসা বোকার মতো বলল, তাহলে কি পরবো? কি পরবি মানে? কতগুলো ওয়ান পিস এনে দিলাম না? ইউসা সলজ্জে জানালো। অয়ন ভাই, আমি তো এসব পরি না, আর মাও দেখলে খুব বকবে, জানোই তো মা কত কনজারভেটিভ। অয়ন নীরস শ্বাস ফেলে বলল, আচ্ছা তাহলে যা, আপাতত শাড়ি পাল্টে আয়। ইউসা বড্ড বিব্রত হয়ে পড়ল। শাড়িতে কি ওকে খুব বাজে লাগছে? জিজ্ঞেস করলো মিনমিনিয়ে। ভালো লাগছে না শাড়িতে? লাগবে না কেন? দেখতে সুন্দর হলে সবেতেই ভালো লাগে। মেয়েটা অবাক হয়ে বলল, আমি দেখতে সুন্দর? তবে কি অসুন্দর? ইউসা চিবুক নুয়ে বলল, তুমি কখনো বলনি তো, আজ শুনে কেমন যেন লাগলো আর কি। অয়নের চোখ মুখ শান্ত হয়ে গেল। পরপরই মৃদু হেসে এক পা এগিয়ে এসে ওর নিচু চিবুক তুলল আঙ্গুলে। সংকোচশূন্য ভাষায় বলল, তাহলে আজ বলছি, দিস লিটল চেরি ইজ অলওয়েজ বিউটিফুল। ইউসার পেটের খাজে খাজে শত শত প্রজাপতি ঝাঁক বেঁধে উড়ে গেল বোধহয়। গাঢ় কোণঠায় হাতের তালুসহ ঘামলো। আরেক চোট। কি করবে, কোথায় তাকাবে? অয়ন ফের হেসে বলল, লজ্জা পাওয়া শেষ হলে যান, চেঞ্জ করে আসুন, ফ্লাইট আমাদের জন্য বসে থাকবে না। ইউসা খুঁজে খুঁজে একটা হাঁটুর নিচ অব্দি লং ফ্রক আর জিন্স পরল। ওড়না ছাড়া ও চলতে পারবে না, তাই একটা শিফনের স্কার্ফ দু পেজ দিয়ে ঝোলালো গলায়। সামনে এসে দাঁড়াতেই অয়ন আপাদমস্তক দেখে বলল, পারফেক্ট, চল। দুটো লাগেজই দুই হাতে টেনে নিয়ে বেরিয়ে গেল অয়ন। ইউসা পিছু আসতে আসতে বলল, একটা আমাকে দাও না, তুই নিজেকে সামলে হাঁট, এটুকু ক্যারি করার মতো জোর আমার গায়ে আছে। আর কিছু বলল না ইউসা। নিচে সবাই ওদের অপেক্ষাতেই বসে। বের হবে এখন, জানে সকলে। একে একে সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির গাড়িতে করে বিমানবন্দরের উদ্দেশ্যে বেরিয়ে গেল দুজন। তুষি একটা লম্বা হাই তুলল। কদিন এত ঘুম খেপেছে কেন কে জানে। ঘরে যাওয়ার জন্য আসর ছেড়ে উঠতেই পিছু নিলেন রেহনুমা। দোতলায় ঠিক তুষির কামরায় ঢোকার আগ মুহূর্তে ডেকে বললেন, সন্তোষী। তুষি ঘুরে চল, হ্যাঁ কি? রেহনুমা মেয়ের সামনে এসে দাঁড়ালেন। চোখে মুখে বিষাদ অস্বস্তি নিয়ে বললেন, তোকে একটা কথা বলি? ঘাড় নাড়ল তুষি। অয়নের সামনে তুই এত সাজগোজ করবি না, ওর সাথে কথাবার্তাও কম বলবি। তুষি আশ্চর্য হয়ে বলল, দরকার ছাড়া তো কথাই বলি না, আর কোথায় সাজলাম আমি? ইউসা ওর সাথে পার্লারে যেতে বলেছিল, যাইনি। বড় মা শাড়ি পরতে বলল, তাও পরিনি। চোখে এক ফোঁটা কাজল অব্দি দিইনি আজ। তাহলে? রেহনুমা মেয়ের দুই বাহু ধরে বললেন, খারাপ ভাবিস না মা, দেখ অয়ন তোকে পছন্দ করত, তোর প্রতি ওর একটু হলেও দুর্বলতা থাকবেই। তুই যদি ওর সামনে পরিপাটি হয়ে ঘুরিস, ও ইউসাতে মন দিতে পারবে না। বলতে খারাপ লাগলেও তো সত্যি, ইউসার চেয়ে তোকে দেখতে সুন্দর। তুষি হেসে ফেলল, মা, যার ভালোবাসা সে এমনিই বাসবে। রূপ দিয়ে কি কাউকে আটকানো যায়? যদি আমার রূপেই সব হতো, তাহলে তোমাদের ছেলে প্রথম দেখেই আমাকে ভালোবাসতো না? বেসেছে কত কাঠখড় পুড়িয়ে আমি ওনাকে পেয়েছি, আমি জানি। অয়ন ভাইয়ের যদি ইউসার ওপর মন আসারই হয়, সেটা আমি সামনে থাকি না থাকি তাতে কিচ্ছু এসে যায় না। আর আমার মনে হয় না আমার প্রতি দুর্বলতা রেখে উনি ইউসার সাথে ঘর বাঁধবেন। উনি আদেও এতটা চরিত্রহীন নন। তা ঠিক, কিন্তু তুষি একটু চটে গেল, বলল, কিন্তু কি? উনি বাড়িতে থাকলে ঘর থেকে বের হব না, তাহলে খুশি হবে? তা কখন বললাম? বলনি, বুঝিয়েছ। অয়ন ভাইকে নিয়ে আমার সাথে কখনো কোনো আলোচনা করো না তো, আমার খুব বিশ্রী লাগে। আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা কর, অল্পতেই এত রেগে গেলি কেন? স্বার্থ ফোন টোন করেনি? তুষির সঠিক রোগ ধরা পড়ল। রাগে লাল মুখটা ফানুসের মতো হয়ে এলো অমনি। মন খারাপ করে
বলল, হুম। রেহনুমা মাথায় হাত বুলিয়ে বলেন, আহা থাক, মন খারাপ করিস না, ওটা ওর অভ্যাস। জটিল কেস নিলেই লাপাত্তা হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যেই ফিরে আসবে। 1 সপ্তাহ? তুষির নিঃশ্বাস যেন বুকে আটকে পড়ল। 1টা সপ্তাহ ওই মানুষটাকে ছাড়া থাকতে হবে? তাকে না দেখে, তার গায়ের সুবাস না পেয়ে ঘুমাতে হবে রাতে? তুষি মলিন মুখে ঘরের ভেতর এলেও ওর সেই ঘুম আর এলো না, বরং ভেতরটা ফুলে ফেঁপে উঠল বিষণ্ণতায়। কাল রাত ওর খুব কষ্টে কেটেছে। হাতের ডান পাশটা খালি, কতবার হাত গিয়েছে ভুলে। স্বার্থকে জড়িয়ে ধরতে যাওয়া বাহু ফেরত এসেছে বারবার। স্বামীর আদরে আদরে নিশি পার হয়নি। কাল কোথাও তার ছোঁয়া ছিল না। বিষাদে তুষির ঘুম হয়নি একটুও না। বারান্দায় স্বার্থর টি শার্ট আর ট্রাউজার নেড়ে রাখা। তুষি তুলে আনলো, বসে বসে এক একটা বুকের কাছে চেপে ধরে রইল অনেক সময়। পুরুষালী গায়ের গন্ধ নেওয়ার এক ব্যর্থ চেষ্টার সঙ্গে যেন অনুভব করলো স্বামীকে। চোখ দুটো ভিজে উঠল অমনি। কি আশ্চর্য, ও না একজন পুলিশ অফিসারের স্ত্রী? মানুষটা তো দেশের কাজে গিয়েছেন। ও তাহলে এমন ন্যাকামো করছে কেন? কেন এক রাতের বিরহেই এমন কাতরাচ্ছে যেন এ 1 শতাব্দীর বিরহ? তুষি চোখ মুছে মন শক্ত করলো। কাপড়গুলো কাবার্ডে রাখার জন্য এক পাশ টানতেই দেখলো ইউনিফর্ম রাখার সেলফটা বেঁকে আছে একটু। কাল তাড়াহুড়োয় স্বার্থবোধই ঠিক করে লাগায়নি। তুষি ঠিক করতে গিয়ে বুঝলো ভীষণ শক্ত এটা। একটু জোর দিয়ে চাপ দিতেই ভেতরের পাল্লাটা খট করে সরে গেল অমনি। সঙ্গে সঙ্গে একটা নরম জিনিস তুষির হাতের ওপর পড়লো এসে, একটা শিফনের ওড়না। তুষি হতবিহ্বল বনে বলল, এটা তো আমার ওড়না। সেদিন যখন স্বার্থর অ্যাক্সিডেন্ট হলো, তুষি এলো ওষুধ লাগাতে। মানুষটা কি একটা কথার জের ধরে টেনে হিঁচড়ে ওকে ঘর থেকে বের করে দিয়েছিল। ওড়নাটা ঘরেই ফেলে গিয়েছিল তুষি। সেই ওড়না উনি তুলে রেখেছিলেন। মেয়েটা জানে স্বার্থ ওকে ভালোবাসে, কিন্তু এসব তো জানতো না। ওড়নায় রক্ত থাকার কথা তাও নেই, ধোয়া পরিষ্কার, আসমা ধুলে ওকে দিয়ে আসতো। এর মানে উনি নিজেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের কাছে রেখে দিয়েছিলেন। তুষির সব বিষাদ উবে যায়। ভালো লাগার তৃপ্তিতে বুকের পাঁজরে একখণ্ড বরফ এসে বসে। মুচকি হেসে বিড়বিড় করে বলে, বিটকেল। পরপরই তুষির গলা বুক জ্বালিয়ে কান্না উতলে এলো। এখন স্বার্থ থাকলে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে পারত, কিংবা একটা কল করে তার কণ্ঠ শুনতে পারত। ইস, কিচ্ছু হচ্ছে না। ওড়না গুছিয়ে আগের জায়গায় রেখে দিল ও। সব ঠিকঠাক করে আলমারির লাগানোর মাঝেই চেহারা পাল্টে গেল আচমকা। অমনি মুখ চেপে ওয়াশরুমে ছুটে গেল তুষি। বেসিনে ঝুঁকতেই বমি করে ভাসিয়ে দিল সব। বিমানবন্দরের কাচের দরজা পেরিয়ে প্রথমবার বিদেশের বাতাস গায়ে লাগতেই শরীরটা ঝাঁকুনি দিল ইউষার। এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতিতে তলিয়ে গেল যেন। চারপাশে অচেনা ভাষার গুঞ্জন, ঝকঝকে আলো, বিশাল ছাদের নিচে ব্যস্ত মানুষের ঢেউ, সবকিছুই যে সিনেমার দৃশ্যের মতো। ইউষা চোখ বড় বড় করে একবার ডানে একবার বামে দেখছিল। সাদা মার্বেলের মেঝেতে লাগেজের চাকাগুলো টুংটাং শব্দ তুলে ছুটছে। কোথাও পর্যটকদের হাসি, কোথাও ক্লান্ত মুখ, কোথাও আবার ফ্লাইট ধরার তাড়াহুড়ো। ইউষা ধীরে ধীরে কাচের দেয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। অয়ন তখন এয়ারপোর্টের নিয়মকানুন সারছে। বাইরে এখন বেশ রাত। সারি সারি আলোয় ভিজেছে ব্যাংকক শহর। অথচ ইউষার মুগ্ধতায় যেন চোখ জুড়িয়ে গেল। ভাগ্যিস ওর ভিসা পাসপোর্ট বাবা করিয়েছিলেন, না হলে আজ এই ট্যুর মিস হতো না। এয়ারপোর্টের পাশেই বড় বড় শপিং মল, কত কি সেথায়, চকলেটস, পুতুল, খাবার দাবারের সাথে সুন্দর সুন্দর জামা কাপড় দিয়ে ভরা। কিন্তু ইউষার চোখ আটকালো রং বেরঙের টেডিতে। বাচ্চা সুলভ মনে লোভ হলো একটু। এই জিনিসে তার বিশদ দুর্বলতা। কিন্তু অয়ন ভাইকে মুখ ফুটে বলবে কেমন করে? 21 বছরের মেয়ে তো সবার চোখে বুড়ির সমান। সেই মেয়ে টেডি টেডি করলে কি ভাববে অয়ন ভাই? ইউষা জানে অয়ন আগে আগে হাঁটছিল। দীর্ঘশ্বাস ফেলে ফেরার জন্য সামনে তাকাতেই ভরকে গেল একটু। পাশেই দাঁড়িয়ে মানুষটা। ও তাকাতেই ভ্রু নাচিয়ে বলল, চাই। এক ঝুড়ি তারার মতো আলো ইউষার চেহারায় ভেসে উঠল। খুশি হয়ে বলল, কিনে দেবে অয়ন ভাই? অয়ন সোজা গিয়ে সেই মলের ভেতর ঢুকলো। জিজ্ঞেস করলো, কোনটা পছন্দ? ইউষা বেছে বেছে মাঝারি আকারের পান্ডা ধরল। কোলে নিয়ে ঘুরলো এপাশ ওপাশ। অয়ন খেয়াল করলো ইউষাকে ভীষণ ফুরফুরে লাগছে, ঠিক সেই আগের ইউষা যেন। তখনই মেয়েটা পাশে এসে শুধালো, অয়ন ভাই, ওই হ্যাটটা নেব?
যা ভালো লাগে নে। ইউষা চপল পায়ে এগিয়ে যায়। যা ভালো লাগে তাই নে বললেও শুধু চারকোনা টুপিটাই তোলে হাতে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় পড়ে পরখ করে নিজেকে। স্ফূর্ত মেয়েটাকে দেখে অয়নের এত ভালো লাগছিল কেন কে জানে। বোধহয় শেষ অনেকদিন ওকে এত হাসতে দেখেনি বলে। অয়নের হঠাৎ করেই মাথায় এলো তুষির করা সেই প্রশ্নটা। আর ইউষার হাসি কেমন লাগে আপনার? সেদিন অয়ন স্পষ্ট উত্তর দিতে না পারলেও আজ বিড়বিড় করলো আনমনে। স্নিগ্ধ, খুব স্নিগ্ধ। ওর চেয়ে থাকার মাঝে কাউন্টারের মেয়েটা শুধালেন, এনিথিং এলস ফর ইয়োর সিস্টার স্যার? চকিতে ঘাড় ফেরালো অয়ন। ভ্রুকুসকে কার্ডটা ছিনিয়ে নিল যেন। থমথমে গলায় বলল, শি ইজ মাই ওয়াইফ। এরপর মল থেকে বেরিয়ে এলো ওরা। গ্রাউন্ড ফ্লোরের চকচকে মেঝেতে হাঁটতে হাঁটতে ইউষা বলল, অয়ন ভাই একটা কথা বলবো? অয়নের মুখে হাসি নেই। বল। আমি দেখেছি ব্যাংককের কিছু সুইটস খুব ভালো হয়। ডায়াবেটিস হলেও খাওয়া যায়। দিদুনের জন্য নেব। হ্যাঁ। আর অয়ন ভাই মিন্টোর জন্য নেব। ছোচাটাও তো পছন্দ করে। এসকেলেটরে পা রাখলো ওরা। অয়ন সামনে, ইউষা এক সিঁড়ির নিচে। এদিক ওদিক দেখতে দেখতে ওর নজর পড়লো অদূরে আইসক্রিমের ভ্যান। অমনি পেছন থেকে অয়নের শার্ট টেনে বলল, অয়ন ভাই দেখো দেখো আইসক্রিম। অয়ন চোখ বুজে শ্বাস ফেললো, তাকালো না তবে। ইউষা বলল, অয়ন ভাই শুনছো? শোনো না অয়ন ভাই। ছেলেটা অতিষ্ঠ চোখে ফিরল, খ্যাক করে বলল, আর ভাই ভাই করিস না ইউষা, হানিমুনে যাচ্ছি। আকাশ থেকে পড়ল ইউষা, চেয়ে রইল হতবম্ব চোখে। এসকেলেটর থেকে নামতেই অয়ন ভীষণ গুরুতর হয়ে বলল, আমাদের বিয়ে হয়নি ভুলে যাচ্ছিস কেন? আমি তোর স্বামী। স্বামীকে ভাই ডাকে কে? ইউষা মাথা নুয়ে বলল, আচ্ছা আর ডাকবো না। কি ডাকবি তাহলে? তুমি যা বলবে। অয়ন কপাল চুলকে ভাবলো 2 সেকেন্ড, বলল, নাম ধরে ডাকিস। মেয়েটা বিরোধাভাস করলো নিচু স্বরে, কিন্তু তুমি আমার 9 বছরের বড়। নাম ডাকলে বেয়াদবি হবে না? হলে হবে। নিজের বরের সাথে বেয়াদবি করছিস, অন্য কারোর সাথে তো আর করতে যাচ্ছিস না। বলেছি নাম ডাকতে, নাম ডাকবি। আচ্ছা এখন একবার ট্রাই কর। বল অয়ন, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। ইউষার চোখ কপালে। হ্যাঁ। অয়নের তপ্ত চোখ মুখ দেখে মেয়েটা আর সময় নিল না। খুব লজ্জা লাগলেও বলল, অয়ন আমাকে একটা আইসক্রিম কিনে দাও। অয়ন ঠোঁট চেপে হাসলো, হাত ধরে টান মেরে বলল, আয় কিনে দি। কিন্তু ইউষা নড়ল না। গেড়ে থাকতে দেখে ও দাঁড়ালো আবার। কি হলো? ইউষা ভ্রু কুঁচকে বলল, আমাদের বিয়ে হয়নি ভুলে যাচ্ছ কেন? আমি তোমার বউ। বউকে তুই তোকারি করে কে? অয়ন তাজ্জব স্তব্ধ। 2 ভ্রু উঁচিয়ে বলল, আমার তীর আমার ওপর? আগে তুমি আমাকে তুমি করে বলো, তারপর আমি নাম ধরে ডাকবো। আর যদি না পারো তাহলে যেমন আছে তেমনই থাক, কোনো দরকার নেই। চলো ইউষা, তোমাকে আইসক্রিম কিনে দিচ্ছি। ইউষা হতাশ, সাথে বিস্মিত। অয়ন ভাই কত তাড়াতাড়ি কথা পাল্টে ফেলল। বাবা, মানুষ না স্পিড বোট। হোটেল থেকে এসইউভি এসেছে। এখান থেকে ওদের গন্তব্য সোজা পাটায়া সমুদ্র সৈকত। সেখানকার একটা বিলাসবহুল হোটেল রুম বুক করেছে অয়ন। ইউষা এসইউভি এ বসে বসে ব্যাংককের রাত মুগ্ধ হয়ে দেখছিল। জানালার বাইরে থেকে চোখ যেন সরে না। খুব উচ্ছ্বসিত হয়ে বলল, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। উফ, বাড়ির সবাই যদি থাকতো না, মিন্টোটা তো লাফিয়ে বেড়াতো। আর তুষি দেখলে পাগল হয়ে যেত। খুশিতে চেঁচিয়ে চেঁচিয়ে বলতো, ও মাই গড, হোয়াট এ জায়গা, ডোন্ট সি বিফোর। কথাটা বলে নিজেই হাসলো ইউষা। হাসতে হাসতেই মুখ কালো হয়ে গেল। ঝটপট ফিরল অয়নের দিকে। তুষির নাম তোলায় অয়নের খারাপ লাগলো কি? কিন্তু দেখলো অয়ন ট্যাব মেলে বসেছে, ম্যাপে জায়গা মেলাচ্ছিল। চোখে মুখে বদল নেই, বরং ও তাকাতে স্ক্রিন এগিয়ে বলল, এটা দেখ, এখানকার 26th ফ্লোরে থাকবো আমরা। সি ভিউ থাকবে, নাইস না? ইউষা আরো অবাক হয়, চোখে বিস্ময় নিয়ে চেয়ে রয় শুধু। অয়ন ভাই কিছু বলল না, প্রতিক্রিয়াও দেখালো না। উনি তবে স্বাভাবিক হতে পারছেন? তুষির চোখ দুটো এই সবে সবে বন্ধ হয়েছে, অল্প ঘুম জেগেছে চোখে। এর মাঝে রাতের নিশ্চুপতা চিড়ে খুঁড়ে ওর মুঠোফোন বাজলো। রিংটোনের
তার স্বরে হকচকিয়ে উঠল বেচারি। স্ক্রিনে ভেসে থাকা নামটা দেখে রিসিভ করলো তাড়াহুড়ো করে, হড়বড় করে বলল, হ্যাঁ হ্যালো, আপনি কোথায়, কবে আসবেন? আপনাকে ছাড়া আমার একটুও ভালো লাগছে না। ওপাশে বাতাস শো শো করছে। তুষি কপাল কুঁচকে বলল, হ্যালো, শুনতে পাচ্ছেন? সারা শব্দ এলো সময় নিয়ে। একটা গম্ভীর স্বর খুব আর্দ্রভাবে ডাকলো, তুষি। তুষির বুক কেমন করে উঠল, উঠে বসলো তড়াক করে। হ্যাঁ হ্যাঁ বলুন না। তুষি। ফ্যাঁসফেঁসে নিঃশ্বাসের শব্দে তুষির চোখ মুখ রং হারিয়ে ফেলছে। এ কান থেকে ফোন ও কানে এনে বলল, হ্যাঁ বলো না, শুনছি আমি। স্বার্থ খুব নিভন্ত স্বরে বলল, আমার তুষি। তুষির গলা বুকের খাখা অবস্থা। এভাবে ডাকছে কেন মানুষটা? স্বার্থ থেমে থেমে বলল, আমি যদি আর না ফিরি, আমাদের যদি আর কখনো দেখা না হয়, আমি থাকি না থাকি, তবু জেনে রেখো, এই সৈয়দ স্বার্থ আবরার তোমাকে তার জানের চেয়েও বেশি ভালোবেসেছিল। তুষির বুকে পাঁজর ছেঁড়া টান পড়ল। অস্থির হয়ে বলল, এসব এসব কেন বলছো? তুমি ঠিক আছো? এই এই স্বার্থ, হ্যালো। ওপাশে ঠাস করে শব্দ হলো তখনই। বিকট প্রকট এক গুলি ছোড়ার শব্দ। তুষির কান চিরে গেল তাতে। ফোন বোধহয় ছিটকে গেল কোথাও। লাইন কেটে যেতেই তুষির চোখের মনি আটকে যায়। থমকায় শ্বাস। হাত পা থরথরিয়ে ওঠার সঙ্গে সঙ্গে না বলে চিৎকার দিয়ে এক লাফে শোয়া থেকে উঠে বসলো মেয়েটা। গোটা শরীর থেকে টপ টপ করে ঘাম চুইয়ে পড়ছে। তুষি উদ্ভ্রান্তের ন্যায় হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক চাইল। ঘুটঘুটে অন্ধকার চারিপাশে। বিশাল ফাঁকা ঘরটা যেন অজগরের মতো গিলে খেতে আসছে। ভয়ে অস্থিরতায় দম বন্ধ হয়ে গেল ওর। অমনি মুখ উগলে বমি করে ভাসিয়ে দিল মেঝে। ঠিক 2 মিনিট বাদেই ছুটে এলেন রেহনুমা। দরজা চাপানো ছিল। হন্তদন্ত পায়ে ভেতরে ঢুকে বললেন, তুষি কি হলো? চেঁচালি কেন? বলতে বলতে দেওয়ালের সুইচ টিপলেন তিনি। মেঝেতে চোখ পড়তেই আটকে উঠলেন আরো। তুষি নেতিয়ে গেছে, হাঁপাচ্ছে এখনো। তুরন্ত দৌড়ে এসেই মেয়ের মাথাটা বুকে মিশিয়ে ধরলেন তিনি। উৎকণ্ঠিত হয়ে বললেন, কি হলো মা, কি হলো তোর? একটা আশ্রয় পেয়ে ঝরঝর করে কেঁদে ফেলল তুষি। মাকে দুহাতে আঁকড়ে ধরে বলল, ওনাকে এনে দাও মা, আমি মরে যাচ্ছি, এনে দাও ওনাকে।